নমস্কার। খবরদার কথা নয়। সামাজিক মাধ্যমে আপনারা জেনে নিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবং গন্ডাছড়ার ইনসিডেন্টকে ঘিরে কি চলছে। বিরোধী দলনেতাকে আটকে দেওয়া, অনেক বিধায়ককে আটকে দেওয়া, ওখানে যাওয়ার ক্ষেত্রে নানা রকম কথাবার্তা হচ্ছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব না। এবং পঞ্চায়েত নির্বাচনে জোর করে প্রার্থী পদ প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। প্রায় 65% কোনো রকম নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল। আমরা বাজেটকে নিয়েই আজকে আলোচনায় বসেছি। আগামীকাল সপ্তমবারের মতো শ্রীমতী সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বাজেট পেশ করবেন 24-25-এর। আমরা এই বাজেটটা এই নির্বাচনের পরে মানুষের কতটা সুবিধা এনে দিতে পারে এই নিয়েই একটা আলোচনা করব। আপনারা জানেন, আপনাদের অত্যন্ত পরিচিত অর্থনীতিবিদ ডক্টর সেলিম শাহ আমার বাঁদিকে বসেছেন। আজকেই উনি এসেছেন আগরতলা আমাদের কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। ওনাকে প্রচণ্ড পরিশ্রম করছেন আজকের দিনে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে বাজেট যখন সেলিম শাহর কাছ থেকে অনেকে অনেক কিছু জানতে চায়, আমাদেরও খবরদার কথা নয়, এরও তার কাছে জানতে চাইব। তার আগে কৃতজ্ঞতা জানাই যে আমাদের একটুখানি সময় দিয়েছেন বলে। সেলিম শাহ সরাসরি চলে যাই। 23-24 সালের বাজেট ছিল সপ্তর্ষি বাজেট। এরপরে গতবার করা হলো মানে ইন্টারিম বাজেট করা হলো বিকশিত বাজেট। এবার কি ধরনের বাজেট আপনি আশা করছেন? হ্যাঁ, নমস্কার। খবরদার কথনের সকল দর্শক শ্রোতা এবং কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং পার্টিকুলারলি এই প্রি বাজেট ডিসকাশনটা যেটা অত্যন্ত জরুরি, এটা আয়োজন করার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যদি বলি খুব সংক্ষেপে যে বাজেটের একটা নির্দিষ্ট দিক থাকে এবং বাজেট অত্যন্ত স্বল্পমেয়াদী, 1 বছরের আয় ব্যয়ের হিসেব। কিন্তু 1 বছরের আয় ব্যয়ের হিসেব দিয়ে যখন গতবারের ইন্টারিম বাজেট দেখুন, বিকশিত ভারত, এবং তাতে বলা হচ্ছে যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, ইন্ডিয়া অ্যাট 2047। তাহলে 2047 সালের ইন্ডিয়ার ভাবনা কিন্তু 2024 সালে একটা ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে কিন্তু ভাবা হচ্ছে। তার মানে বিষয়টা আমি এই জন্য বলছি যে বাজেট যদি অত্যন্ত স্বল্পকালীন 1 বছরের হিসেব নিকেশ, কিন্তু দ্য ওয়ে থিংস আর থট অফ, যেভাবে ভাবা হচ্ছে, সরকারে যারা আসেন তাদের নীতি কী, তারা কিভাবে দেশটাকে আগামী দিনে দেখতে চাইছে, সেই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু স্বল্পকালীন বাজেটে ঠিক করে নেওয়া যায়। এখানেই বাজেটের তাত্ত্বিক এবং প্রায়োগিক যে গুরুত্ব, প্রয়োগের দিক থেকে এই গুরুত্বটা হচ্ছে এই জায়গাতে। এইবার আসুন, আপনি যে কথাটা বলছেন যে বাজেটে, এবারের বাজেটে সে বিকশিত ভারত থাকবে নাকি সপ্তর্ষি থাকবে নাকি অন্য কোনো নাম দেওয়া হবে। এইবারের বাজেটটা দুভাবে ভাবুন। এক, 1990 পূর্ববর্তী ভারতবর্ষ আর 1990-91 পরবর্তী ভারতবর্ষের মধ্যে গালফ ডিফারেন্স, প্রচুর ফারাক হয়ে গেছে। আগে 1990-এর আগে পর্যন্ত সরকারি ক্ষেত্রেই ছিল আমাদের প্রধান নির্ভরতা। সরকারি ক্ষেত্রে চাকরিই ছিল একমাত্র চাকরির যোগানদাতা, এবং সরকারি যে সমস্ত উৎপাদন ক্ষেত্র ছিল, স্টিল বলুন, অন্যান্য মেটেরিয়াল বলুন, প্লাস্টিক বলুন, টেক্সটাইল বলুন, এইগুলো থেকেই আমরা কিন্তু কনজামশন ইকোনমিটাও মূলত চলছিল। তাহলে সরকার যেখানে থাকে সেখানে একটা নিশ্চয় থাকে যে হয়তো সাধারণ মানুষের এক্সপ্লয়টেশন বা শোষণটা কম হয়। 1991 পরবর্তী ভারতবর্ষে যেটা ঘটলো, অনেকটাই কিন্তু ব্যক্তি কেন্দ্রিক নির্ভরতা, প্রাইভেট সেক্টর নির্ভরতা। ধীরে ধীরে সরকারি ক্ষেত্রগুলোর বিনিয়োগ বিমোচন হলো, বিক্রি করে দেওয়া হলো। সরকার বিভিন্ন উৎপাদন ক্ষেত্র থেকে হাত গুটিয়ে নিতে শুরু করলো, এবং সেগুলো কিন্তু গত 10-15 বছরে বেড়েছে, বই কমেনি। এই টেন্ডেন্সিটা বেড়েছে, যার ফলে এখন প্রায় সরকারি ক্ষেত্র নেই, সরকারি চাকরি নেই, যার ফলে আমাদের অর্থনীতির ক্রাইসিস ডেভেলপ করলো। ক্রাইসিসটা এখানে যে ব্যক্তি অর্থনীতি, প্রাইভেট ইকোনমি, তার এক্সপ্লয়টেটিভ নেচার, যার ফলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বা জিনিসপত্রের দাম বাড়াকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। কারণ কোনো একটা ব্যক্তি কোম্পানি মনে করতেই পারে আমার বা পরিবারের কোনো সদস্যের বিয়ের জন্য 1000 কোটি টাকা খরচা আছে, তাহলে এটা আমি
আমার যে মোবাইল নেটওয়ার্ক আছে সেখান থেকে 30% চার্জ বাড়িয়ে দিলে আমার ছেলে বা মেয়ের বিয়ের খরচটা পুরোটা উঠে আসে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে দিস ইজ দ্য নেচার অফ এক্সপ্লয়টেশন। তাহলে প্রাইভেট ইকোনমি যে কাজটা করছে আপনার, প্রাইভেট ইকোনমি কিন্তু এইখানে মানে কনজিউমারকে শোষণের একটা জায়গা কিন্তু থাকে, এবং সেই ইচ্ছে মতো 30% বাড়িয়ে দিয়ে, দেখুন আমাদের প্রত্যেকটা মোবাইল রিচার্জ কিন্তু 30%ই বেড়েছে খুব রিসেন্টলি। তাহলে এটা একটা ব্যাপার। সেকেন্ড, প্রাইভেট ইকোনমি অতিরিক্ত মুনাফা করতে গিয়ে যাদের কাজ দিচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এমপ্লয়মেন্ট দিচ্ছে না, দিলেও তার মজুরি কিন্তু যথেষ্ট কম দিচ্ছে, যার ফলে আজকে দেখবেন যে একই ক্ষেত্রে দেখুন আপনি একটা শিক্ষাক্ষেত্র দেখুন, শিক্ষাক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যদি কেউ 1,70,000 টাকা বেতন পায়, একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই একই যোগ্যতায়, একই মেধাতে, একই আপনার ডেজিগনেশনে, পদমর্যাদায় বেতন পাচ্ছে 17 থেকে 47,000। মানে 1,70,000 জায়গায় 17,000ও কাজ করছে, 47,000ও কাজ করছে। তাহলে এখানে একটা বড় এক্সপ্লয়টেশন। এবং ধীরে ধীরে 1990 পরবর্তী সময়ে আমাদের অর্থনীতি কিন্তু গিগ ইকোনমি, মানে যেটা সুইগি, জোম্যাটো অথবা অন্যান্য যে সমস্ত পরিষেবা ক্ষেত্র আছে, তাহলে প্রোডাকশান ইকোনমি থেকে আমরা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছি, সরে গিয়ে একটা সার্ভিস ক্ষেত্র, সেবা ক্ষেত্র, একটা গিগ ইকোনমিতে ঢুকে যাচ্ছি। এইখানে দাঁড়িয়ে আমি কি নামকরণ করলাম তার উপর নির্ভর করে না, নির্ভর করে আমার নীতি নির্ধারণের উপর, আমি কোন ফিলসফিতে বিশ্বাস করি, আমি জনগণকে কতটা রিলিফ দিতে চাইছি, এবং একই সঙ্গে আমি বেসিক ক্ষেত্রগুলোকে, প্রোডাকশান ইকোনমিটাকে কতটা স্ট্রং করতে চাইছি। আমি ভূমিকা এতগুলো কথা এই জন্য বললাম যে এটা সপ্তর্ষি নাকি বিকশিত ভারত নাকি অন্য কোনো নাম হবে, হয়তো ধরে নেওয়া যাচ্ছে এইবারের যে গভর্নমেন্ট সেটা কিন্তু একটা অপেক্ষাকৃত মিলিজুলি সরকার, একক সরকার না, যার ফলে এক্ষেত্রে কিন্তু বিকশিত ভারতের জায়গা থেকে তারা তো সরবেন না, কিন্তু একই নামকরণ বা নামের একটু মডিফিকেশন সত্ত্বেও তারা হয়তো গ্রামীণ ক্ষেত্রে একটু জোর দেবেন, হয়তো অন্ধ্রপ্রদেশ বা বিহারের জন্য আলাদা কোনো মানে শরিকি চাপে আলাদা কোনো প্যাকেজ দেওয়া যায় কিনা, ওদের দুজনকে দিতে গিয়ে আরও কি কাউকে কিছু প্যাকেজ দিলাম। অর্থাৎ অনেকটাই কিন্তু রাজনীতির বাধ্যবাধকতা, নির্ভরতা, প্রাইভেট ইকোনমির প্রেশার, প্যাকেজটা কি প্যাকেটে পরিণত হতে পারে এখন এটা সরকার বাঁচানোর জন্য? এটা মানে আমি সরাসরি কথাটা বলতে চাইছি না, কিন্তু আমি বলছি যে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকছে। যেমন ধরুন আমি বলি যে কোথায় গণ্ডগোলটা হচ্ছে, ইকোনমিক সার্ভে আজকেই বেরিয়েছে, হয়তো আপনি দেখেছেন, অনেকেই দেখেছেন ইকোনমিক সার্ভে, এবং তার মোটামুটি যে জিস্ট, ইকোনমিক সার্ভে আগে যে আমরা দেখতাম তার যে কাঠামো, তার যে স্ট্রাকচারে আমূল বদল ঘটে গেছে। কারণ আগে কি হতো, ফ্যাক্টস অ্যান্ড ফিগার। এখন যেহেতু ভারত সরকার গত 10, 12, 15 বছর ধরে এই ফ্যাক্টস অ্যান্ড ফিগারের উইংসগুলোকে বন্ধ করে দিয়েছে, ডাটা প্রোডাকশানগুলো বন্ধ করে দিয়েছে নানা কারণে, আমি আর ওখানে ঢুকতে চাইছি না, হ্যাঁ, কেন এগুলো সবাই জানেন। এই যে প্রোডাকশান, এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার প্রোডাকশানটা বন্ধ হয়ে গেল, তথ্য পরিবেশনা সরকারের পক্ষ থেকে অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, তার ফলে এখন আগের ইকোনমিক সার্ভে বা অর্থ সমীক্ষা যেটা হতো যে আমার রিয়ালিটি, প্র্যাগমেটিজম, বাস্তবতা, এই আমার ফ্যাক্ট অ্যান্ড এই আমার ফিগার, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে আমি এখানে যেতে চাইছি। আজকে কিন্তু তথ্যের বদলে অনেকটাই কিন্তু স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ইনফরমেশন অ্যান্ড স্টেটমেন্ট। ইনফরমেশন ইজ ফ্যাক্ট, স্টেটমেন্ট যেখানে আপনার মনের ভাবাবেগ লুকিয়ে আছে, আপনার নিজস্ব ফিলোসফি, স্টেটমেন্টের মধ্যে রং মেশানো আছে, ইনফরমেশনে তথ্যে কিন্তু রং মেশানো যায় না, কিন্তু রং মেশানো যায় কোথায়, সেটা হচ্ছে আপনার স্টেটমেন্টের ক্ষেত্রে। তাই ইকোনমিক সার্ভেও বহু ক্ষেত্রে স্টেটমেন্ট নির্ভর, কিন্তু তার মধ্যে থেকেও যা বেরিয়ে আসে, এটা বলে আমি আপনার পরের প্রশ্নে চলে যাব। একটা অদ্ভুত মজার জায়গা, সেটা হলো বলা হচ্ছে যে স্টেট ইকোনমি মানে ভারতীয় অর্থনীতি, এইটার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য সরকার সব থেকে বেশি জোর দেবে। এই স্টেটমেন্টটা এসছে আপনার ইকোনমিক সার্ভেতে আজকে, এটা আসছে 7 নম্বর স্টেটমেন্ট। 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটা জিডিপির 35% নিয়ে যাওয়ার জন্য টার্গেট নেওয়া হবে। এই দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। প্রাইভেট সেক্টরকে যদি আমি জিডিপির 35% ইনভেস্টমেন্টে ছেড়ে দিই, তাহলে আমি কিন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো বন্ধ করে দিয়েছি। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন বিটুইন, ফেয়ার কম্পিটিশন যদি না থাকে, প্রাইভেট সেক্টর এক্সপ্লয়েট করবে। যদি একটা কম্পিটিশন থাকতো গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে, তাহলে দাম কম থাকতো, এমপ্লয়মেন্ট কোয়ালিটি ভালো হতো, গিগ ইকোনমির এই বারবার অন্তটা বন্ধ করা যেত। প্রাইভেট সেক্টরকে জোর দেওয়া মাত্রই আমার কিন্তু স্টেট ক্যাপাসিটি বাড়ানোর জায়গাটা কিন্তু কোথাও না কোথাও মার খাবে। কেমন এইরকম একটা কন্ট্রাডিকশন আমরা ভুগছি এই মুহূর্তে বাজেটটা হতে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা তথ্য যদি দিই, প্রকাশিত তথ্য যেটা 2023-এ আমাদের এফডিআই ছিল, আপনি এই যে ক্যাপিটালের কথা বললেন, সেটা এফডিআই ছাড়া কি করে সম্ভব হবে আমি জানি না। এই এফডিআই
23 সালে ছিল 60 বিলিয়ন, হ্যাঁ, এবার 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 44 বিলিয়ন, নেমে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ফুড ইনফ্লেশনের কথা বলি, 10% থেকে 30% জাম্প করেছে জিনিসের দাম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এই বাজেটটার দিকে তাকিয়ে আছে, 2047-এর কথা আপনি বলেছেন, তাহলে এই বাজেটটা, এবারের বাজেটটার নামকরণ যদি আমি বলি ভবিষ্যৎ স্বপ্নের বাজেট দিতে হবে, তো দিতে হবে। স্বপ্নের বাজেটে কি আমরা এই বেকারদের নিয়ে কিছু পেতে পারি? তখন এটা আমাদের এক্সপেকটেশন। আপনি যখন বলছেন যে এফডিআই নিয়ে একটা ক্রাইসিস রয়েছে দেশে, বাস্তব, এবং এই ক্রাইসিসটা এমন জায়গায় এফডিআই নিয়ে, যে এই ক্রাইসিসের জন্য বলা হচ্ছে যে চায়নার উপর জোর দেওয়া হচ্ছে, চীনের উপর। আজকে স্টেটমেন্টে আছে, ইকোনমিক সার্ভেতে আছে যে চীনের উপর জোর দেওয়া হবে, এবং চীন থেকে একদিন আমরা গুডস ইম্পোর্ট করতাম, ভালো। এখন চীনকে মোটিভেট করা হবে চীন থেকে এফডিআই কালেক্ট করার জন্য, এফডিআই ইনভাইট করার জন্য। এখন চীন কতটা এফডিআই আমাদের এখানে দেবে আমরা জানি না, কিন্তু যদি সত্যি সত্যি বাইল্যাটারাল রিলেশন বা দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে দিয়ে চীনে রেডিমেড মানে প্রোডাক্ট না পাঠিয়ে চীন যদি তার ইউনিটগুলো আমার দেশে করে, তাহলে কিন্তু সেটা বেটার। কিন্তু আজকে এফডিআই ক্রাইসিসের জন্যই কিন্তু আমরা কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু মুখ ঘোরাচ্ছি, এইটা একটা বাধ্যবাধকতা, এটা একটা আছে। আর সেকেন্ড যেটা বললেন আপনি, যে ইনফ্লেশন, এটা অলরেডি আলোচনা করে, তবু বলি, আপনি যখন বললেন, আমরা খুব সম্প্রতি তথ্যে দেখেছি ইনফ্লেশন কিন্তু 2 ডিজিট ক্রস করে গেছে, 10% ক্রস করে গেছে, এবং অনেক দিন পরে ইনফ্লেশন 2 ডিজিট ক্রস করলো। মোটামুটি 3, 4, 5, 6-এর মধ্যেই থাকে, 7 পর্যন্ত গেলে আমরা ত্রাহি রবটে, হঠাৎ করে 10% ক্রস করে গেলো ইনফ্লেশন। এবং কিন্তু আজকে ইকোনমিক সার্ভে স্টেটমেন্ট বলছে ইনফ্লেশন অ্যান্ড প্রাইস হাইক আর আন্ডার কন্ট্রোল। কিভাবে এটা বলা হলো? ওই যে বললাম ফ্যাক্টর ফিগারের মধ্যে একটা গরমিল হচ্ছে, যার ফলে এটা একটা স্টেটমেন্ট। আমি এই জন্য বলছি দিস ইজ এ স্টেটমেন্ট, কারণ বাস্তবে ফিগার সেটা মিলছে না। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই দেখবেন আনএমপ্লয়মেন্ট নিয়ে যে সমস্ত তথ্য সেন্টার ফর মনিটরিং সিএমআই দিচ্ছে, আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও যে তথ্য দিচ্ছে তার সঙ্গে কিন্তু রিজার্ভ ব্যাংক বা নীতি আয়োগের তথ্য কিন্তু মিলছে না, এবং দেয়ার ইজ ডিবেট, একটা বিতর্ক তৈরি হচ্ছে। কারণ বলা হচ্ছে যে ওরা ভুল দিচ্ছে, হোয়াট এভার, কিন্তু আমরা তো বললাম যে কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট খারাপ হচ্ছে। আমরা বলছি যে সত্যি সত্যি আমাদের চারপাশে আইআইটিগুলো থেকে কিছু তথ্য তো আমাদের হাতে আসছে। ইন্ডিয়াতে আইআইটিগুলো সব থেকে উপরের জায়গায়, আইআইটিগুলো থেকে পাশ করা ছেলে মেয়েদের এতদিন 10% কিন্তু ক্যাম্পাসিংয়ে চাকরি হয়েছে। এই প্রথম রিপোর্ট আসছে 45% যারা আইআইটিগুলো থেকে পাস আউট, তাদের 45%-এর কিন্তু ক্যাম্পাসিংয়ে কোনো অ্যাবজর্পশন বা এমপ্লয়মেন্ট হচ্ছে না। বাকি 55% যারা চাকরি পাচ্ছে তারাও তাদের মনোমতো কোয়ালিটি এমপ্লয়মেন্ট পাচ্ছে না। সো দিস ইজ এ জেনুইন ক্রাইসিস, যেখানে ডাক্তার বা ইঞ্জিনিয়াররাও কিন্তু চাকরি পাচ্ছে না, আইআইটি পাশের আইআইটি গ্রাজুয়েটরা চাকরি পাচ্ছে না, এবং সত্যি সত্যি শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বিদেশি ডিগ্রি নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে 39,000 টাকায় পড়াচ্ছে, যেখানে তার শুরুর বেতন হওয়ার কথা ছিল 78 থেকে 79,000 টাকা। তাহলে লেস দ্যান হাফে সে কিন্তু একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। হাজার হাজার বুড়ি বুড়ি এক্সাম্পল আছে দেশে। পিএইচডি করার পরে ছেলেমেয়েরা ইউপিতে, উত্তরপ্রদেশে ঝাড়ুদার পোস্টে অ্যাপ্লাই করছে। এই জায়গাটা ভীষণ কনসার্নের জায়গা, এবং এই জন্য গভর্নমেন্ট কিন্তু বলেছে, গভর্নমেন্টে একটা, আমি ইকোনমিক সার্ভে কথা বলছি, এটা দিয়ে শেষ করি এখানে আপনার এই প্রশ্নে। ইকোনমিক সার্ভে বলছে ব্রিজিং, একটা টার্গেট দিয়েছে স্টেটমেন্ট, ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। তার মানে এটা কিন্তু অ্যাডমিট করা হচ্ছে যে যেভাবে কোয়ালিটি এডুকেশন ডেভেলপ করেছে, যেভাবে ছেলেমেয়েরা পড়াশোনায় জোর দিয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি ছেলেমেয়েদের শিক্ষিত করতে চাইছে, সেই অনুযায়ী এমপ্লয়মেন্টটা হচ্ছে না। এমপ্লয়মেন্ট হলেও এমপ্লয়মেন্টের কোয়ালিটি বজায় রাখা যাচ্ছে না, এক্সপ্লয়টেশন হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা সরকারকেও কিন্তু ভাবাচ্ছে। এটা যেহেতু ইকোনমিক সার্ভেতে অ্যাডমিট করা হয়েছে, উই এক্সপেক্ট, এটা আমার প্রত্যাশা যে এমপ্লয়মেন্ট নিয়ে সত্যি ভালো কিছু ভাবা হবে, যেটা সিরিয়াসলি ভাবা দরকার। এই অন্তর্বর্তী বাজেটের সময় আপনি বলেছিলেন যে পরিকাঠামো উন্নয়নে 11.11 রাইট লক্ষ কোটি টাকা রাখা হয়েছে। সেই সাথে বলেছিলেন যে 4টে জায়গায় 157খানা নার্সিং কলেজ খোলা হবে। রাইট। এবারের বাজেটে মানে আবার তখন বলেছিলেন যে 13-14-র তুলনায় 24-এর বাজেটে রেলের বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 9 গুণ, 13-14 নাই। এগুলি আমরা আলোচনা করে বলেছি। এই যে এবারের বাজেটে এই যে জায়গাটায় দাঁড়িয়ে এই 157খানা নার্সিং কলেজ কোন জায়গায় হয়েছে? এই 24-এর বাজেটে 9 গুণ যে রেলের ডেভেলপমেন্টের জন্য বাড়ানো হলো, টাকা বাড়ানো হলো, এগুলো কোথায় খরচ হলো? আর এই যে
পরিকাঠামো উন্নয়নের জন্য 11.11 কোটি টাকা কোন জায়গায় লাগলো, তার হিসেব কি একটা পাওয়া যেতে পারে? সর্বশেষ প্রশ্ন। এইটা আসলে কি হয়, অনেক সময় কি এটা হচ্ছে না, আমরা এটা পাচ্ছি না, অনেক ক্ষেত্রে পেলে ভালো ছিল। আমরা অর্থনীতি ছাত্র হিসেবে আমরাও মেলাতে পারতাম, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি ম্যাপিংটা হতো, কেমন এই ম্যাপিংটা হচ্ছে না। যেমন ধরুন আমি বলি, আমি প্রায় একটা এক্সাম্পল আপনার এখানে আগেও বলেছি যে 2017-18 সালের বাজেটে 5টা ট্যুরিস্ট হাবের কথা বলা হয়েছিল এবং তার মধ্যে নর্থ ইস্ট একটা হবে। আমরা কিন্তু 17-18 থেকে 24 7 বছরে জানতে পারলাম না হাবটা কোথায় হলো। ঠিক তেমনি 147টা নার্সিং কলেজ কোথায় কোথায় হলো বা হবে, এটা আমরা চট করে জানতে পারি না। হয়তো পরের বাজেটের স্টেটমেন্ট মেলালে, যখন বাজেটের পুরো বাজেট স্টেটমেন্টগুলো মেলাবো, হয়তো কোথাও কোথাও 2-4টে পাবো বা নিশ্চয়ই পাবো। তেমনি আগে কোথায় আমরা মিস করি, রেলের ধরুন সেপারেট বাজেট হতো আগে, রেলের যখন থেকে সেপারেট বাজেট না সিঙ্গেল হেডে বাজেট হচ্ছে, তখন থেকে আমরা কিন্তু একটা অর্থনীতি ছাত্র হিসেবে রেল বাজেটটাকে মিস করছি। এবং এখানে অনেক জায়গাতেই কিন্তু বহু জায়গায় কিন্তু হিসেবগুলো খুব পরিষ্কার হচ্ছে না। এখানেই হচ্ছে কমিটমেন্টের প্রশ্ন। অর্থনীতি বিশ্বাসে চলে না, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস। অর্থনীতি কিন্তু বিশ্বাসে চলবে না, অর্থনীতি চলে প্র্যাগমেটিজম, বাস্তবতা, প্রতিদিনের নীতি নির্ধারণ এবং প্রত্যেকটা পয়সা আপনি কোথায় খরচ করছেন তার উপরে, কেমন। তো এইখানে দাঁড়িয়ে আমি জানি না, বাজেটে আমাদের আরও অনেক প্রত্যাশা থাকবে, বাজেটে তো বাজেট বানাতে প্রত্যাশা কিছু থাকে, সেই প্রত্যাশার জায়গাগুলো থাকবে। আশা করছি আমরা স্টেটমেন্টগুলো পাবো, আমরা আশা করছি যে সত্যি সত্যি আমরা জানতে পারবো যে কোথায় কোথায় কী হয়েছে, কী হয়নি, কোথায় গ্যাপ, কমিটমেন্টগুলো ঠিক ফুলফিল হলো কি না। আসলে এই ব্যাপারে যদি সত্যি সত্যি একটা হোয়াইট পেপারের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো, শ্বেতপত্র, কেমন, সেটা তো হবে না। তবু আমরা সাধারণ মানুষ, আমরা যেটা এক্সপেক্ট করব, আপনি হয়তো আর প্রশ্নে যাবেন না, আমি এখানে তাহলে শেষ করি, হ্যাঁ, যে আমরা এক্সপেক্ট করবো যে এই যে বাজেটটা আসবে, এটা তো একটা পূর্ণাঙ্গ বাজেট এবং অর্থমন্ত্রী সীতারামন যথেষ্ট অভিজ্ঞ এবং তিনি, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, মেধাবী তিনি, যথেষ্ট অভিজ্ঞ। এই সরকারের অনেকটা সময় হয়ে গেল, সরকার অভিজ্ঞ এবং শরিকে চাপ আছে। যখন শরিকে চাপ থাকে তখন ইন্ডিয়াতে কিন্তু ভালো কিছু হয়। পার্টিকুলারলি যে সমস্ত গভর্নমেন্টে মানে ইউপিএ গভর্নমেন্টের সময় শরিকে চাপে অনেক ভালো কিছু আমরা পেয়েছি, কেমন। এইরকম এবারের বাজেটে যে আশা করব, প্রথমত এবারের বাজেটে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য কিছু পন্থা থাকবে, এমপ্লয়মেন্ট বা কোয়ালিটি এমপ্লয়মেন্টের জন্য কিছু ব্যবস্থা থাকবে এবং একই সঙ্গে আমরা নর্থ ইস্টে বাস করি, নর্থ ইস্টের জন্য যদি সত্যি ভালো কিছু থাকে আমরা অত্যন্ত খুশি হব। একই সঙ্গে ওই ট্যুরিস্ট হাব বলুন, নার্সিং কলেজ বলুন বা রেলের বাজেট বলুন, এবং রেলের নর্থ ইস্টের জন্য স্পেশাল বাজেট যদি থাকে আমরা খুশি হব এবং আগের কমিটমেন্টগুলো পূরণ না হলে এই বাজেটে সেগুলো ইনকর্পোরেট করলে খুশি হব। রেগার জন্য যদি বরাদ্দ বাড়ে সাধারণ মানুষের জন্য, এবং একই সঙ্গে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফুড, এই যে ফুডের ব্যাপারটা, কারণ ফুড একটা ক্রাইসিস জায়গায় চলে যাচ্ছে, সর্ষের তেল, লবণ, আপনার চাল ডাল, এগুলো আমাদের হাতের নাগালের বাইরে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক্ষেত্রে যদি পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যদি একটু স্ট্রং করা হয় আমরা খুশি হব। যদি দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শর্ট টার্মে হয়তো আমার লেবারকে রিপ্লেস করবে, লং টার্মে কিন্তু কাজে লাগবে, এইটার উপর অ্যানিমেশন বা কিছু কিছু ক্ষেত্রে যদি আমার এআইটাকে ভালো কাজে লাগানো হয় আমরা খুশি হব। অ্যান্ড লাস্ট, আমরা মধ্যবিত্ত চাকরিজীবী সব থেকে বেশি যেখানে খুশি হব, গত 2-3টে বাজেটে আমরা কিন্তু ট্যাক্স এক্সামশনের জায়গাটা কোনো আনচেঞ্জড, এখানে কোনো পরিবর্তন দেখছি না। আমার একটা নিজস্ব একটা আকাঙ্ক্ষা হলো যে এবার অন্তত পক্ষে, কারণ আমরা কিন্তু আমরা মধ্যবিত্ত শ্রেণী যারা আমরা ডাইরেক্ট ট্যাক্স দিই, আমরা আমাদের টোটাল যে সরকারের যে রেভিনিউ, টোটাল রাজস্ব, তার 19% প্রত্যেক বছর দিয়ে থাকি। 12 লক্ষ কোটি টাকা আমরা সাধারণ মানুষরা আমাদের ট্যাক্স হিসেবে সরকারকে দিই। সেক্ষেত্রে আমরা আশা করি যদি একটুখানি ছাড় পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণটা বাড়ানো যায় এবং সেকশন 80C অফ দ্য ইনকাম ট্যাক্স ল, এই 80Cটার মধ্যে যদি কিছু মডিফিকেশান বা রিভিশন আনা হয়, ধরুন এখন নতুন বিনিয়োগ ক্ষেত্র ডেভেলপ করেছে, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এসছে বাজারে, আমরা সাধারণ মানুষরা চাকরিজীবীরা সেখানে ইনভেস্ট করছি, অনেকেই করে, সেইগুলো কিন্তু এখানে ট্র্যাডিশনাল ওই 80Cতে নেই। 80Cটাকে কিছুটা মডিফাই করে যদি ওগুলোকে আনা হয়, উই উইল বি ভেরি হ্যাপি। এবং সর্বশেষ এই ধরনের ছাড় দিলে কিন্তু অর্থনীতিতে কোনো লস নেই, কারণ আমাদের হাতে দুটো পয়সা, আমরা সাধারণ মানুষ, আমরা ব্যাংকেই সঞ্চয় করব, সেটা ঘুরিয়ে বিনিয়োগ হবে, সেই বিনিয়োগে আমার দেশেরই কিন্তু বারবার আনতে হবে এবং সরকারি ক্ষেত্রের প্রতি জোর দেওয়া। আমি আবার বলবো যে লাস্ট কথা, যে সরকারি ক্ষেত্রের ওপর যিনি সরকার, যারাই সরকারে থাকুন, সরকারি ক্ষেত্রকে একটু স্ট্রেনথেন করার দিকে নজর দিতে হবে, কারণ প্রাইভেট সেক্টরকে খোলা হাতে ছেড়ে দিলে ওই গিগ ইকোনমি, লেস কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট, এগুলো থেকে আমরা বেরিয়ে যেতে পারবো না। তাই আমাদের সামনে ক্রাইসিস বড় গভীর, সুচিন্তিত বাজেট হোক, সাধারণ মানুষের প্রত্যাশা যতটা সম্ভব পূরণ হোক, মানুষ দুবেলা খেয়ে বাঁচুক।
শেষ হইয়াও হইল না শেষ। আমরা বাজেট দেওয়া হোক, আজকের আলোচনা, বাজেট দেওয়ার পরে আলোচনা নিশ্চয়ই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।